আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। আজ সকাল ৬টার দিকে তলিবাজারে এই ঘটনা ঘটে। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। দক্ষিণ সুরমা থানার পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নিহত শ্রমিকরা পিকআপ ভ্যানে সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন, আর ট্রাকটি ছিল কাঁঠাল বোঝাই। সবার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঈদুল আজহার এখনও ৩ সপ্তাহের বেশি বাকি। এরই মধ্যে রাজধানীতে কোরবানির পশু কিনছেন কেউ কেউ, তবে দাম বেশি, প্রতি কেজি ৫২০ টাকা। ঈদুল আজহায় পছন্দের গরু কুরবানির মাধ্যমে ত্যাগের বহিঃপ্রকাশ করেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকে ১-২ মাস আগেই পশু কিনে খামারে রেখে দেন ঈদের সময় বাড়তি ঝামেলা এড়াতে। এবারও রাজধানীর বিভিন্ন খামার ঘুরে পছন্দের গরু কেনার চেষ্টা করছেন অনেকে। এবার প্রতি কেজি গরুর জন্য গুনতে হচ্ছে ৫২০ টাকা। সেই হিসাবে প্রতি মণ পড়ে ২০,৮০০ টাকা। তবে ওজন ছাড়াও মিলছে পশু। মিডিয়াম সাইজের গরুগুলো চাইতেছি, এগুলো আমাদের দামের সঙ্গে আমাদের ইয়ার সঙ্গে মিলতেছে না, একটু বেশি মনে হচ্ছে। তো ওদের সবার একটা কথা, খাবারের দাম বেশি। তো খাবারের দাম বেশি, সবসময় কি খাবারের দাম বেশি থাকে, এটা আমি বুঝতেছি না। খামারিরা বলছেন, পশুখাদ্য ও পরিবহন খরচ আগের চেয়ে বেড়েছে। এর প্রভাব পড়েছে কুরবানির পশুতে। গত বছরের থেকে এবার খাবারের কস্টিংটা অনেক বেশি, কারণ খাবারের দাম বেশি এবছর মার্কেটে। তো প্রতি বছর যেরকম থাকে কুরবানির আগে দামটা বেড়ে যায়, কিন্তু এই বছর অনেক শুরু থেকেই দাম বাড়তি, যার কারণে সেটা তো গরুর উপরে পড়ে, সেটা আপনারাও জানেন। ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, সেখান থেকে কিন্তু আমাদের গাড়ি প্রতি ট্রান্সপোর্ট খরচ প্রায় 50-60% বেশি, যার কারণে সেটা কিন্তু আলটিমেটলি গরুর উপরেই পড়তেছে। এই কারণে আমাদের গরুর কস্টিংটাও বেশি পড়তেছে। বরাবরের মতো এবারও কুরবানির জন্য ছোট গরুর চাহিদা বেশি বলে জানান খামারিরা। বড় গরু নেয় কেউ, সেই ক্ষেত্রে একটু দাম ওই তুলনায়, ছোট গরুর তুলনায় বড় গরুর দামটা কম আর কি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে শুরু হয়েছে 4 দিনের ডিসি সম্মেলন। ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছেন, এবার আলোচনার জন্য 498টি প্রস্তাব বাছাই করা হয়েছে। সম্মেলনে 64 জেলার ডিসিদের পাশাপাশি বিভাগীয় কমিশনাররাও অংশ নিচ্ছেন। বাৎসরিক এই সম্মেলনে মাঠ প্রশাসন পরিচালনার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সরকারের নীতি নির্ধারকদের কাছে বিভিন্ন প্রস্তাব দেন ডিসিরা। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে, তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয়, সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। গত 2 দিনের বৃষ্টিতে মৌলভীবাজারে মনু নদীর পানি আবার বাড়ছে। এতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কাওয়াদিঘির হাওর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রোনালদো ধর। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার সদর উপজেলা এবং রাজনগর উপজেলার কাওয়াদিঘি হাওরের একাংশে, যেটা স্থানীয়দের কাছে 9 কান্দার অথবা 6 বিল নামে পরিচিত। এইখানে এই সময়টাতে আমরা দৃশ্য দেখি যে কৃষকরা ধান তুলছেন অথবা তাদের ফসলগুলো পর্যালোচনা করছেন, কিন্তু এই সময়টাতে, বর্তমান সময়টাতে দৃশ্যটা একদম উল্টো হয়ে গেছে। এখানে ভারী বৃষ্টিপাতের ফলে এই হাকালুকি হাওর, হাইল হাওর এবং কাওয়াদিঘি হাওরের নিম্নাঞ্চলগুলো একদম পানির নিচে তলিয়ে গেছে, যেখানে প্রায় কৃষকদের, এই এলাকাগুলোর কৃষকদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ফসলগুলোর। অনেকে আছে তাদের ধানগুলো তুলতেই পারেননি, আর যাদের ধানগুলো পানির নিচে পচে গেছে তারা একদম আশা ছেড়ে দিচ্ছেন, কিন্তু তারা যারা তুলে আনছেন এবং রাখছেন সেগুলো পচে গেছে। তো সেই ক্ষেত্রে তারা অভিযোগ করছেন যে এখনও প্রশাসন থেকে তাদের সাথে কেউ এখনও যোগাযোগ করে নাই। এই কয়দিন ধরে তারা ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন। আমরা উপজেলা কৃষি সম্প্রসারণের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে কৃষকদের একটা গণনা করে তারা
তাদেরকে একটা আর্থিক সাহায্য করা হবে এবং তারা বলছেন কৃষি সম্প্রসারণ থেকে যে এখানে প্রায় 1432 হেক্টর জায়গাগুলো নিম্নাঞ্চলের জায়গাগুলো প্রায় তলিয়ে গেছে, কিন্তু আমরা এখানে বাস্তব চিত্রটা দেখছি ভিন্ন। এখানে আমরা দেখছি যে প্রায় 2 থেকে 3 গুণ জায়গা পানির নিচে একদম তলিয়ে গেছে। কৃষকদের সোনালী ফসলগুলো একদম পানি পচে যাচ্ছে। কেউ কেউ আবার বুক পানির জন্য, গলা পানির জন্য তাদের ধানগুলো তুলতে পারেননি। তো আমরা আসলে এই দৃশ্যগুলো দেখছি কয়দিন ধরে। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজার কাওয়াদিঘি হাওর থেকে সর্বশেষ আপডেট। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। 1991 সালে ইউনেস্কোর সুপারিশ এবং 1993 সালে জাতিসংঘের সাধারণ সভার স্বীকৃতির পর থেকে প্রতি বছর 3রা মে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে আসছে। কিন্তু গণমাধ্যম এখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সাংবাদিকতার জন্য গণমাধ্যমের অনেক কর্মীকে জেল, জরিমানা, নিপীড়ন এবং মামলা হামলার শিকার হতে হয়েছে। কেউ কেউ হত্যাকাণ্ডের শিকারও হয়েছেন। প্রায় 1 মাস ধরে বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নরসিংদীর মানুষ। শিল্পাঞ্চল খ্যাত এই জেলায় বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে কলকারখানায়। এরই মধ্যে দেখা দিয়েছে উৎপাদন ঘাটতি। এই অবস্থা চলতে থাকলে কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নরসিংদীর একটি কারখানার শ্রমিকরা এভাবে অলস সময় পার করছেন। নির্ধারিত সময়ে কর্মক্ষেত্রে হাজির হলেও বিদ্যুৎ না থাকায় তারা কাজ করতে পারছেন না। 8 ঘন্টা ডিউটির মধ্যে 4 ঘন্টায় জায়গা কারেন্ট আর 3-4 ঘন্টা চালাইতে পারে। এর মধ্যে মনে করেন যে বিল পাই আমরা আমাদের তো চলে না, প্রোডাকশনের ক্ষতি হয়, তারপরে সাইজিং এ উঠে আসতে পারে না, তাতেও বিল ধরা খাই, মানে প্রোডাকশনের লস, বিলও কম পাইতেছি, ফ্যামিলি চালাইতে পারতেছি না ঠিক মতো। উৎপাদন অনেকটাই কমে যাচ্ছে, সেক্ষেত্রে মালিক পক্ষ অনেকটা হুমকির মুখে দাঁড়ায় গেছে যে ব্যবসা বাণিজ্য নিয়ে। তৈরি পোশাক আর কলকারখানার নগরী হিসেবে পরিচিত নরসিংদীতে প্রায় 1 মাস ধরে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। দিনে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মালিক শ্রমিকরা। এতে তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানায় দেখা দিয়েছে অসন্তোষ। কারণ বিদ্যুৎ সমস্যার কারণে শতকরা প্রায় 40% বেশি খরচ গুনতে হচ্ছে কারখানা মালিকদের। ব্যবসা বাণিজ্য করা অনেক কঠিন হয়ে গেছে। এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই অতি সত্বর যাতে বিদ্যুতের এই সেক্টরটা যাতে উন্নতি করা হয়। বিদ্যুৎ তো আমাদের উৎপাদনের একটা বড় সহায়ক। এখন এই জিনিসগুলির জন্য আমাদের উৎপাদনটা মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের মুখপাত্র দ্রুত পরিস্থিতি উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। আর পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে। বাদল হয় তখনই আমরা ডিমান্ড কমে যাবে। এছাড়া আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের সামনে আমাদের একটা 2500 একটা গ্রিড আমাদের চালু হবে। এইটা 2 নাগাদ যদি চালু হয় সেই ক্ষেত্রে ওখানে আমরা কিছু বিদ্যুৎ আমরা ওই গ্রিড থেকে আমরা এদিকে মাধব দিয়ে নিয়ে আসতে পারবো। এটা আসলে পরে আমরা ইনশাল্লাহ গ্রাহকের ভোগান্তি অনেকটাই লাঘব হবে আর কি। আমার মনে হয় সরকারের একটা উচিত, একটা উদ্বেগ থাকা উচিত যে বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে প্রায়োরিটাইজ করা, যে আমরা কোথায় বিদ্যুৎটা দিব প্রায়োরিটি বেসিস এবং কোথায় জ্বালানিটা দিব প্রায়োরিটি বেসিস, এই বিষয়টা নির্ধারণ করা উচিত। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি এলাকাবাসীর। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। নারায়ণগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে খাদ্যদ্রব্যের প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে বাড়ছে পণ্যের দাম। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের অন্যতম খাদ্যপণ্যের পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ। গম থেকে আটা, ময়দা, সুজি, ডাল সহ বিভিন্ন পণ্য এই বাজার থেকেই উৎপাদন ও সরবরাহ হয়। জ্বালানি সংকটের পাশাপাশি গত কয়েক সপ্তাহে বেড়েছে লোডশেডিং। এতে অনেক মিলে বন্ধ থাকছে উৎপাদন। বিদ্যুতের অভাবে ডিজেল চালিত জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে কারখানা মালিকদের। কারেন্ট গেলে আসতে যায় না, 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে 2 ঘন্টা বা 3 ঘন্টা লাগে বসে থাকি।
মার খেতেছি, প্রোডাকশন হইতেছে না, মালিক আমাদের সাথে উল্টাপাল্টা কথা কইতেছে। ট্রাক ড্রাইভারদের অভিযোগ, পাম্পে সব সময় জ্বালানি তেল পাওয়া যায় না, আবার দামও বাড়তি। যদি আমরা জিজ্ঞেস করি আমাকে গাড়ি তেল দেন না, ড্রামে দিতেছেন, এটা নেতাকে দিতে হয়, মুখ নেতারা দিতে নাহলে পাম্প বদ্ধ হইব। টাকা যদি 14,000 টাকা ভাড়া নিছি, এখন যদি 16-17,000 টাকা ভাড়া চাই, তারা মানতে চাইতেছে না, কারণ লিটার প্রতি আপনার 15 টাকা 16 টাকা বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন সচল রাখা কঠিন হয়ে পড়েছে। আবার ট্রাক ভাড়াও বেড়ে গেছে 20 থেকে 30%। এসবের প্রভাব শেষ পর্যন্ত খাদ্যপণ্যের খুচরা বাজারে পড়ছে। ফ্যাক্টরির উৎপাদন ক্ষমতা 100 টন, এটা হয়তো 20% কম উৎপাদন হচ্ছে, ফলে আমার কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। মানে একটা বস্তা যদি 100 টাকা বাড়ে, এটা তো আপনার কেজিতে আড়াই টাকা 5 টাকা বেড়ে যেতেছে। সব পাম্পে আগের মতো অ্যাভেলেবেল আপনার দিয়ে দুক, তেল সাপ্লাই দিয়ে দুক, আর আপনার লোডশেডিংটাও যাতে কমে, এটারই আমাদের কামনা। ট্রাক ড্রাইভারদের একটি বক্তব্য, ব্লেকে তারা তেল কিনতেছে 10-20 টাকা বেশি দিয়ে। এইটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে কোনো সরবরাহ বিঘ্নিত না হয়। আমাদের কিন্তু এতে করে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, একবার জিনিসপত্রের দাম বেড়ে গেলে আর কমানো কিন্তু আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। জ্বালানি ও লোডশেডিং এর সমস্যা সমাধান করে উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখার দাবি স্থানীয় ব্যবসায়ীদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রস্তাবটি দ্রুত পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। সম্প্রতি ইরানকে 9 দফার একটি শান্তি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। তেহরান সেই প্রস্তাবের জবাবে এই 14 দফার প্রস্তাব দিল। এতে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং নৌ অবরোধ তুলে নেয়ার পাশাপাশি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী সময়ের জন্য তুলে রাখার কথা বলেছে ইরান। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়া চলছে। এদিকে লেবাননের ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। সেখানে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 41 জন নিহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির মাঝেও প্রতিদিনই হামলা ও হত্যা চালাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে সবশেষ হামলায় আরও 7 জন নিহত হয়েছে। এতে করে ভূখণ্ডটিতে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 72,608 জনে। নিহতদের এই তালিকায় হাজারো ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের হিসাব করা হয়নি। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 828 জন নিহত হয়েছে। বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সমকালকে 1-0 গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে দীপ্ত টিভি। সকালে বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় শুধু দীপ্ত টিভি। দলের অধিনায়ক মির্জা সাকিবের অ্যাসিস্ট থেকে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ইমাম হোসেন। ম্যাচের বাকি সময়ে সমকাল গোল শোধের চেষ্টা করলেও দীপ্ত টিভির রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে 1-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন গোলদাতা ইমাম হোসেন। এ জয়ে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী পথ চলা শুরু হলো দীপ্ত টিভির। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।